অনুশীলনী সকল শিক্ষার্থীকে 4টি দলে বিভক্ত করে দেওয়া হলো। এই 4টি দল বাংলা অঞ্চলে হাজার হাজার বৎসরের ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন ও বসতি স্থাপন বিষয়ে পৃথক পৃথক দেওয়ালিকা প্রস্তুত করবে। দলের সকল শিক্ষার্থী দেওয়ালিকা তৈরির কাজে অংশগ্রহণ করবে। প্রত্যেকের লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেওয়ালিকা তৈরি করতে সাহায্য করবে। লেখা এবং ছবির বিষয়বস্তু হিসেবে থাকবে ইংরেজ ও পাকিস্তান শাসনের পূর্বে বাংলা অঞ্চলে রাজনীতির আরও রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস। শিক্ষার্থীরা এ অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদের লেখা ও ছবি প্রস্তুত করবে। শোষিত মানুষেরা ধীরে ধীরে নিজেদের অধিকার বিষয়ে সচেতন হয়েছে এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলেছে। এই সময় ব্যাপকভাবে রাজশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে কখনো অস্ত্র হাতে আবার কখনো অস্ত্র ছাড়াই লড়াই করতে দেখা যায়। ধীরে ধীরে মানুষের মধ্যে পাশ্চাত্য ধারার শিক্ষার বিস্তার ঘটে। কতিপয় দেশীয় এবং ইউরোপীয় সমাজ সংস্কার কুসংস্কার গোঁড়ামিমুক্ত নতুন সমাজ নির্মাণে ব্রত হন। এর ফলে মানুষের মধ্যে সার্বিক শিক্ষা ও অধিকার সচেতনার বোধ আর প্রবল হয়। নিয়মতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন এবং সশস্ত্র প্রতিরোধ বিপ্লবী আন্দোলন, এই দুই ধারাতেই এখানে মানুষের রাজনৈতিক জাগরণ ঘটে। ধারাবাহিক আন্দোলন, বিপ্লব মিছিল ও রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলা অঞ্চলের মানুষ একসময় সত্যিকার অর্থে শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক সাফল্য অর্জনের পথে এগিয়ে যায়। এখানে যে পিকচার বা ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহের ছবি। ফকির সন্ন্যাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন গড়ে তোলেন এদেশের ফকির সন্ন্যাসীরা। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন গড়ে তোলেন কারা? ফকির সন্ন্যাসীরা। ফকির সন্ন্যাসীরা যে কোনো বইয়ের রিডিং বা যে বিষয় পড়ো না কেন তোমাদের অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। আর আমাদের বই পড়ার অবজেকশন একটাই, শুধু পরীক্ষা ভালো রেজাল্ট করলে হবে না, যে বিষয় পড়ছি সেই বিষয়ে আমাদের অনেক বেশি ধারণা রাখতে হবে। এখন বর্তমানে যে পরীক্ষাগুলো আছে বই অনেকে পড়ে না, হুবহু অনলাইন থেকে কিন্তু সম্পূর্ণ অ্যান্সারগুলো পরীক্ষার পাওয়া যায়। বাট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যখন কোনো বিষয় পড়বে অবশ্যই মনোযোগ সহকারে এবং সেই বিষয়টা পড়ছো সেই বিষয় তোমাদের কি বোঝাতে চাচ্ছে সেই দিকে তোমাদের অবশ্যই ফলো করতে হবে। ফকির সন্ন্যাসীরা সাধারণত খানকা বা আখড়ায় বসবাস করতেন। এখন যদি প্রশ্ন করে ফকির সন্ন্যাসীরা কোথায় বসবাস করতেন, তাহলে বলবো হচ্ছে খানকা বা আখড়ায় বসবাস করতেন। কোম্পানির শাসকগণ এমন কিছু আইন করে যার ফলে ফকির সন্ন্যাসীদের স্বাভাবিক জীবনধারা ব্যাহত হয়। এর ফলে উভয় সম্প্রদায়ের মানুষেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ফকির মজনু শাহের নেতৃত্বে ১৭৬০ হতে ১৭৮৬ সাল পর্যন্ত বাংলার ফকির সন্ন্যাসী কোম্পানির শাসনের বিরুদ্ধে জোরদার আন্দোলন পরিচালনা করেন। তার মানে এখানে বলা হয়েছে মানুষের ক্ষুব্ধ হয়ে ওঠেন ফকির মজনু শাহের নেতৃত্বে। তাহলে কার নেতৃত্বে? ফকির মজনু শাহের নেতৃত্বে মানুষগুলো কি হয়ে ওঠে? ক্ষুব্ধ হয়ে ওঠেন। কত থেকে কত সাল পর্যন্ত? ১৭৬০ থেকে ১৭৮৬ সাল পর্যন্ত। সন্ন্যাসীদের পক্ষ থেকে ভবানী পাঠক নামে একজন ব্রাহ্মণ মজনু শাহের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে জানা যায়। তাহলে সন্ন্যাসীদের পক্ষ থেকে, কাদের পক্ষ থেকে? সন্ন্যাসীদের পক্ষ থেকে। কি নামে? ভবানী পাঠক নামে। সন্ন্যাসীদের পক্ষ থেকে ভবানী পাঠক নামে একজন ব্রাহ্মণ মজনু শাহের সঙ্গে কি করত? যোগাযোগ রাখতেন বলে জানা যায়। মজনু শাহের সঙ্গে এই আন্দোলনে বাংলার সাধারণ প্রজাগণ যুক্ত ছিলেন। ফকির সন্ন্যাসী বিদ্রোহ পূর্ণাঙ্গ রূপ নেয় ১৭৬৩ সালে। এখন প্রশ্ন হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ পূর্ণাঙ্গ রূপ নেয় কত সালের দিকে? ১৭৬৩ সালে। তাদের প্রধান লক্ষ্য ছিল ইংরেজ সরকারের বাণিজ্য কুঠিগুলো। তাহলে তাদের প্রধান লক্ষ্য ছিল ইংরেজ সরকারের বাণিজ্য কুঠিগুলো। বর্শা, তরবারি, বল্লম, বন্দুক, অগ্নি নিক্ষেপণ যন্ত্র, কামান প্রভৃতি অস্ত্রে সজ্জিত হয়ে বিদ্রোহীরা রংপুর, দিনাজপুর, রাজশাহী, ঢাকা, পাটনা, কোচবিহার, কুমিল্লা, চট্টগ্রাম এলাকায় বিভিন্ন ইংরেজ কুঠিতে
আক্রমণ পরিচালনা করে লুণ্ঠন করতেন। যুদ্ধে সৈন্যদের খাদ্য, গোলাবারুদ, রসদ বহনের জন্য মজনু শাহ উট এবং ঘোড়া ব্যবহার করতেন। তাহলে যুদ্ধে সৈন্যদের খাদ্য, গোলাবারুদ, রসদ বহনের জন্য কি ব্যবহার করতেন? উট আর কি? ঘোড়া। উট আর ঘোড়া ব্যবহার করতেন। সুপরিকল্পিতভাবে পরিচালিত একটি যুদ্ধ ৫ থেকে ৫০,০০০ ফকির সন্ন্যাসী যুদ্ধ যোগদান দিতেন বলে জানা যায়। মানে সুপরিকল্পিতভাবে পরিচালিত একটি যুদ্ধে কত হাজার? ৫,০০০ থেকে শুরু করে ৫০,০০০ পর্যন্ত ফকির সন্ন্যাসীর যুদ্ধে যোগদান করে। এর মধ্যে সাধারণ কৃষক আর প্রজাগণও ছিলেন। ফকির সন্ন্যাসীদের যুদ্ধে করতে এসে ইংরেজ কুঠিয়ালা সহ অনেক সৈনিকের মৃত্যু হয়। মজনু শাহের মৃত্যুর পর মুসা শাহ, পরাগল শাহ, কৃপানাথ, শ্রীনিবাস প্রমুখ ফকির সন্ন্যাসীর নেতা আরও বহুদিন আন্দোলনের নেতৃত্ব দেন। ৭৬ মনবন্তর, এই বিষয়টা তোমাদের খুব ভালো করে জানতে হবে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থ ও সম্পদ লুটপাটের শিকার হয় বাংলার সাধারণ মানুষ। মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থ লুটপাটের শিকার হয় বাংলার সাধারণ মানুষ। ইতিপূর্বে যে কোনো ধরনের দুর্যোগ, অনাবৃষ্টি ও প্লাবনের সময় বাংলার স্থানীয় জমিদার ও শাসকগণ প্রজাদের খাজনা, মওকুফ সহ নানা সুবিধা দিয়ে থাকতেন। মহাস্থান ব্রাহ্মী লিপিতে আমরা দেখেছি, প্রাচীনকালে দুর্যোগের সময় প্রজাদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় রাজ্য থেকে খাদ্যশস্য ও অর্থ সংরক্ষণের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। কিন্তু রবার্ট ক্লাইভ পরিচালিত কোম্পানির সরকার অনাবৃষ্টির কারণে কৃষকেরা ফসল ফলাতে পারেননি, জেনেও পূর্ব বছর পূর্ণ মাত্রায় রাজস্ব আদায় করে। পরের বছর আবারও অনাবৃষ্টির কারণে ফলন খুবই কম হয়। যেটুকু শস্য উৎপন্ন হয়েছিল তা রাজস্ব বাবদ কোম্পানির লোকেরা নিয়ে যায়। মানুষের জন্য ত্রাণ বা রাজস্ব মওকুফের কোনো ব্যবস্থা রাখে না। এর ফলে দেশ জুড়ে বিভীষিকাময় দুর্ভিক্ষ দেখা দেয়। ইংরেজ ১৭৭০ সালে, কত সালে? ১৭৭০ সালে, বাংলায় ১১৭৬ সালে। ইংরেজিতে ১৭৭০ সালে আর বাংলায় ১১৭৬ সংগঠিত এই দুর্ভিক্ষ বাংলায় এক তৃতীয়াংশ মানুষ খাদ্যের অভাবে মারা যায়। যে দুর্ভাগ্যটা হয়, ৭৬ মনবন্তর হয়, এটা হচ্ছে কত সালে? ইংরেজি কত সালে? ১৭৭০ সালে, আর বাংলায় ১১৭৬ সালে। কত মানে এক তৃতীয়াংশ, মানে ৩ ভাগের ১ ভাগ মানুষ খাদ্যর অভাবে কিন্তু মারা গিয়েছিল। বাংলায় ১১৭৬ বঙ্গাব্দ সংগঠিত এই দুর্ভিক্ষের ইতিহাসে ৭৬ মনবন্তর নামে পরিচিত। নীলকর বিদ্রোহ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা লাভের পর বাংলার প্রান্তিক কৃষক ও রায়তদের জীবনে যে চরম দুর্দশা নিয়ে এসেছিল তার আরেকটি অন্যতম নজির হচ্ছে নীল চাষ। নীল চাষটা তাদের কৃষকদের বা রায়তদের জীবনে খুব চরম একটা দুর্ভিক্ষ নিয়ে এসেছিল, দুর্দশা, সেটা হচ্ছে নীল চাষ। ইউরোপের শিল্প কারখানাগুলোতে কাপড়ে রং করার জন্য নীলের দরকার হতো। তার মানে ইউরোপে শিল্প কারখানাগুলোতে কাপড়ে রং করার জন্য কিসের দরকার হতো? নীলের দরকার হতো। ইউরোপে নীলের দাম ও চাহিদা ছিল প্রচুর। তাহলে নীলের দাম ও চাহিদা ছিল প্রচুর, কোথায় ছিল? ইউরোপে ছিল। বাংলার কৃষকদের নিয়ে নীল চাষ করিয়ে ইউরোপে রপ্তানি করে অর্থ উপার্জনের নীল নকশা করে কোম্পানি সরকার। বাংলার কৃষকদের উৎকৃষ্ট জমিগুলো তারা নীল চাষ করার জন্য দাগিয়ে দিতে থাকে। জোর করে কৃষকদের হাতে চাষের খরচ বাবদ কিছু অর্থ তুলে দেয়। একে বলা হতো দাদন। একে বলা হতো কি? দাদন। এই দাদনের টাকা সুদ সমেত আদায় করে নিত নীল সংগ্রহের মাধ্যমে। কৃষকেরা বছরের পর বছর নীল চাষ করেও জোর করে ধরিয়ে দেওয়া দাদনের ঋণ থেকে মুক্তি পেতেন না। কোনো কৃষক নীল চাষ করতেন না চাইলে ইংরেজি কুঠিয়ালারা তাকে কাছারি বাড়িতে ধরে নিয়ে ভয়ঙ্কর রকমের নিপীড়ন করত। বাংলার কৃষকদের সবচেয়ে উর্বর জমিগুলোতে খাদ্যশস্যের পরিবর্তে নীল চাষ হতে থাকে। তাহলে বাংলা কৃষকদের সবচেয়ে উর্বর জমিগুলোতে খাদ্যশস্যের পরিবর্তে কি চাষ হতে থাকে? নীল চাষ।
সাধারণ কৃষকেরা অপরিমেয় দুঃখ দুর্দশায় পতিত হন। এক সময় বাধ্য হয়ে তারা বিদ্রোহ শুরু করেন। নীল চাষের বিরুদ্ধে সংগঠিত বাংলার সাধারণ কৃষকদের এই বিদ্রোহ ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। মানে নীল চাষের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ করেছিল কৃষকরা, সেটা হচ্ছে নীল বিদ্রোহ নামে পরিচিত ছিল। 1850 সালের পর থেকে তৎকালীন ফরিদপুর, যশোর, মুর্শিদাবাদ, ঢাকা, পাবনা, রাজশাহী, নদিয়া এলাকার কৃষকরা সংগঠিত হয়ে স্থানীয় নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিলেন। পত্র-পত্রিকায় নীলকর ও ইংরেজদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে। যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন ননী মাধব ও বেনি মাধব। হুগলিতে বৈদ্যনাথ ছিল, বিশ্বনাথ সর্দার, নদিয়ার বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এই কয়জনা যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন। যে নীল চাষের যে নীল বিদ্রোহ করেছিল, এরা তাদের নেতা ছিলেন। শেষ পর্যন্ত কৃষকদের জয় হয়। ব্রিটিশ সরকারের তীব্র আন্দোলনের মুখে নতুন একটি আইন করে। জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ করানোর প্রক্রিয়াকে সেই আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তিতুমীরের বাঁশের কেল্লা ও ফরাজি আন্দোলন। সাধারণ কৃষক, তাঁতি, জেলে, তেলি প্রমুখ বাংলার নিপীড়িত শোষিত মানুষের স্বার্থ রক্ষা এবং ইংরেজ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনায় নীল বিদ্রোহের সমসাময়িক আরও দুজন মানুষের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের একজন হলেন তিতুমীর, অন্যজন হলেন ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ। তাহলে ফরাজি আন্দোলনের নেতা ছিলেন কে? ছিলেন হাজী শরীয়তুল্লাহ। 19 শতকে ভারতবর্ষের মুসলমান সমাজ দুটি ধারায় ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। তাহলে 19 শতকে ভারতবর্ষের মুসলমান সমাজের কয়টি ধারায় ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়? দুইটি ধারায়। এই সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমীর বাংলার নিপীড়িত রায়াত, কৃষক, জেলে, তাঁতি প্রভৃতি প্রান্তিক মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। ইংরেজ জমিদার ও নীলকর কুঠিয়ালাদের অত্যাচারে পীড়িত মানুষদের সংগঠিত করে তারা সশস্ত্র বাহিনী গঠন করে অন্যায়ের প্রতিবাদ শুরু করেন। 1831 সালে ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করেন। কত সালে? 1831 সালে ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা দল গঠন করেন। তিতুমীর একটি বাঁশের কেল্লা নির্মাণ করে। তাহলে বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিল? তিতুমীর। সেখানে কৃষক শ্রমিকদের নিয়ে গঠিত লাঠিয়াল বাহিনীর সৈন্য সমাবেশ করেন। ইংরেজরা কামান বন্দুক নিয়ে আক্রমণ করলে তিতুমীর দেশীয় লাঠি, বর্শা, বল্লম, তরবারি নিয়েই পাল্টা আক্রমণ করেন। অসম এই যুদ্ধে তিতুমীর নিহত হলেও তার এই সাহস মানুষকে ইংরেজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করার সাহস জুগিয়েছে।